আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত রাতে শেষ রাতে বিশ্ব ইজতেমার মাঠ টঙ্গীর ময়দানে অতর্কিত হামলায় এরপর সর্বশেষ সংবাদ অনুযায়ী চারজনের শাহাদাত এবং অসংখ্য মানুষ আহত, মারাত্মকভাবে ইনজুর্ড হওয়া, বেশ কিছু মানুষ এখনো নিখোঁজ থাকা এবং প্রায় সকল ঘুমন্ত মানুষরা সেখানে আতঙ্কগ্রস্ত অবস্থায় সেখান থেকে তাদের মাল সামানা ইত্যাদি সবকিছু সহ সেখানে ফেলে রেখে মাঠ থেকে তাদের বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষিতে আজকের আমরা এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কাকরাইলে বর্তমানে দায়িত্বশীল যে সকল ওলামায়ে কেরাম রয়েছেন, প্রতিনিধিবৃন্দ রয়েছেন, সুরাই নিজামের অধীনে পরিচালিত মৌলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে পরিচালিত এই বিশ্ব তবলিগ জামাতের পক্ষ থেকে আমরা এখানে আজকের এই মিটিংয়ে মিলিত হয়েছি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে 7 জন সরকারের উপদেষ্টা মহোদয়গণ উপস্থিত ছিলেন। বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয় সংস্থার গুরুত্বপূর্ণ সকল দায়িত্বশীল বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ দায়িত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তো এখানে আমরা উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পূর্ব নির্ধারিত আজকে এখানে বৈঠক ছিল। পূর্ব নির্ধারিত বৈঠকের মূল এজেন্ডা ছিল আগামী দিনে কিভাবে বিশ্ব ইজতেমা সহ তার আনুষঙ্গিক বিষয়গুলো সুসম্পন্ন করা যায়। কিন্তু গত রাতের এই অতর্কিত হামলার ঘটনার পর আসলে আজকের মিটিংয়ের যে মূল আলোচ্য বিষয় সেটাই পরিবর্তন হয়ে এখন উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় এবং উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে। তো আমরা মূলত অত্যন্ত আন্তরিকভাবে আমরা চাই যে দেশে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক। দেশের মানুষের জানমালের নিরাপত্তাটাই হলো আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে। সেই ভিত্তিতে আমরা আলোচনায় অত্যন্ত সহনশীলতার সাথে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই আমরা এখানে আজকে মূলত আলোচনায় এসেছিলাম। আমাদের চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যেই হৃদয়ে যে বেদনা বিধুর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমরা আজকে মিটিংয়ে এসেছি। এরপরও আমরা অতিরিক্ত আর কোনো জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে প্রধান যে বিষয়টা যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলে অভিহিত করেছেন। এটাকে আমরা স্ট্রিক্টলি বলেছি এবং সকল উপস্থিত সদস্যবৃন্দ সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল। হামলা চালিয়ে এক পক্ষের অর্থাৎ সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে, খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে। কাজেই এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদারভাবে দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে। যে কারা ওখানে গেট ভেঙ্গে, বাউন্ডারি ভেঙ্গে, সীমানা প্রাচীর ভেঙ্গে কারা ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে। কাজেই সেক্ষেত্রে আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতিবিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই সেটার জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ওনারা কোনোভাবেই কাল বিলম্ব করবেন না এবং কোনো অপরাধী ছাড় পাবে না। আমরা তাদের এই আশ্বাসের উপর আমরা আস্থা রাখতে চাই।
সেই সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে যে এখন মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে। সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে, আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। তবে সেখানে ইজতেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় 7 বছর ধরে ইজতেমার মাঠ সারা বছর পরিচালিত হয়, শুধুমাত্র তাদের সাতপন্থীদেরকে ইজতেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে 4-5 দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইজতেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে আলেমুল আমাদের কাছে মাঠ হস্তান্তর হয়। সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে, কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইজতেমার কাজে ব্যবহার হয়ে থাকে। তো সেই সকল সামানাপত্রগুলো সেখানে পাহারাদারি করার জন্য, সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে। সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেইভাবে কাজ করতে হয়, ইজতেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে, বিপুল আয়োজন, সেই যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে, সেই আশ্বাস তারা দিয়েছেন। সেই সাথে আমাদের জোরালো একটা দাবি, সেটা হলো এই যে উপর্যুপরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে, বরং বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গত 2 দিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের, রাষ্ট্রের প্রতিটি এজেন্সি, সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং, আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে, দাবি দাবা যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। এবং আজকে সকাল 11টা এবং 12টায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে। এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল, বৈঠকরত ছিল। ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাতপন্থীদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে প্রবেশ না করে ইজতেমার মাঠে। কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে, সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোসর হিসেবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেমুল আমাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ। কাজেই সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5,000 মানুষকে মারাত্মক আহত করেছিল, কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে, বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। কাজে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে। প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে। তাদের চারজন ভাই শহীদ হয়েছে,
এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে, আর আহতের সংখ্যা তো অগণিত। এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান অভিমুখে দেশব্যাপী সারা দেশ থেকে লং মার্চ হবে। এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি। তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না, যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তারা আমাদের জন্য অপেক্ষমান। আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা আগামীকাল কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আমরা দিব। এই ছিল আজকের এই বৈঠকের সারাংশ। তো আমরা আশা করি যে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বিক দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে আমরা যে কোনো মূল্যে এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সরকারের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা বদ্ধপরিকর। তো সকলকে ধন্যবাদ। তাদের মধ্যে যদি এমন দ্বন্দ্ব হয়, মারামারি হয়, হানাহানি হয়, একটা কি বার্তা আসলে যাচ্ছে মানুষ? এরা আমি আবারও খুবই খুবই ক্ষোভের সাথে দুঃখের সাথে বলবো যে আপনারা বারবার একই কথা বলছেন। মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্সি, তারা এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাওয়াত এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে। আমি আমাদের সত্যিকার জন্য কাজ করছি। আমার প্রশ্ন হলো যে এর আগে আপনাদের এই মিটিং এর আগেও সাতপন্থী আলেমদের সঙ্গে একটা মিটিং হয়েছে, মিটিং শেষে ওরা যে বক্তব্য দিয়েছেন বাইরে, সেখানে তারাও এই চারটি শহীদ হিসাবে উল্লেখ করছেন, কিন্তু সরকার তারা বলেন নাই যে মারা গেছেন তাদের যেন তারা এই আল্লাহর কাছে শাহাদাত কামনা করছেন, তাদের আত্মা মাগফিরাত কামনা করছেন। তারা সাথে সাথে একটা কথা বলছেন যে আমরা শান্তি চাই, আমরা কোনো বিরোধ ছেড়ে দেশে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করব। তার কিছু ছাড় দিয়ে হলো যদি আপনাদের দূরত্বটা কমিয়ে আনা যায়, তাহলে আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা আপনাদেরকে অনুসরণ করি আমরা সেখানে একটু স্বস্তি জায়গা হবো। এক নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি যে শাহাদাতের কথা বলছেন যে 4 জন মারা গেছে, সেখানে এই যে লোকগুলো যে মারা গেছে এই লোকগুলো তো কারো না কারো আত্মীয়, কারো না কারো পরিবারের সদস্য, কারো না কারো স্বজন। এটা যে একটা বিশাল ক্ষতি, একটা রাষ্ট্রের বিনিময়ে কিন্তু একটা প্রাণ বাঁচানো, মানে অনেক সময় একটা রাষ্ট্র স্যাক্রিফাইস করে একটা প্রাণ বাঁচানোর জন্য 4 জন লোক মারা গেছে। আপনি বলছেন আপনার বক্তব্য যে এটা ভুল মেসেজ সারা বিশ্বে যাচ্ছে, এবং এই জায়গাতে রিডিউস করে একটু কম্প্রোমাইজের জায়গায় আসা যায় কিনা? সেটা তো একটা অব্যাহত প্রচেষ্টা চলছে, আলোচনা তো চলছে। তাদের যে কিছু মানে দৃষ্টিভঙ্গিগত এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু বিভ্রান্তিকে কেন্দ্র করেই এই বিরোধের সূচনা, এবং সারা পৃথিবী জুড়ে আলেম সমাজ এবং যেই আমাদের সারা দুনিয়াতে আমাদের যে তবলিগের কাজ এবং সেই তবলিগের কাজের যে মূল কেন্দ্র, সেই জায়গাকে কেন্দ্র করে বিশেষ করে দারুল উলুম দেওবন্দ, যে দেওবন্দ থেকে মূলত এই কাজের মানে একেবারে স্পিরিচুয়াল যেই জায়গাটা, সেখান থেকেই এই বিষয়ে একটা মীমাংসা এবং একটা ঘোষণা দেওয়া আছে। বাংলাদেশের সকল আলেম ওলামা এই ব্যাপারে একমত। তো কাজে এই বিষয়ে তাদেরকে আমরা সঠিক পথে আনার জন্য আমাদের চেষ্টা অতীতেও ছিল, সেইভাবে অব্যাহত চেষ্টা আমরা চালিয়ে যাব, এবং আমরা কোনোভাবেই সংঘাতের পথে কখনোই আমাদের পক্ষ থেকে কোনো পা বাড়ানো হয় নাই। দুবার বড় ধরনের সংঘর্ষের ঘটনা, দুবার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলো, এবং দুবারই একতরফা হামলার মাধ্যমে এই ঘটনাটা ঘটলো। সরি আপনাকে বিরক্ত করলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে
আপনারা বলেছেন যে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন, সংগঠনটা কোন সংগঠনকে আপনারা নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন? সংগঠন বলতে সাতপন্থী তবলিগের যেই অনুসারীরা তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছি। তালিকাভুক্ত করবেন কিভাবে, নিষিদ্ধটা কিভাবে হবে? সেটা রাষ্ট্র করবে, সেটা সরকার করবে। আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন, আপনারা বলেছেন যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, লাস্ট পোস্টের জবাব, আমাদের সহকর্মী পোস্টের জবাব বলেছেন আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি সমঝোতার বিষয়টা, আবার নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছেন, এটা পরস্পর বিরোধী বক্তব্য না, হলো না? আমরা যারা বিপদগামী সেই বিপদগামীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। তাদের যদি কোনো সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্য আমরা যে কোনো সময় আলোচনার জন্য আমাদের দুয়ার খোলা আছে। আমরা মনে হয় যে খুব বেশি আমাদের মনে হয় খুব বেশি আমরা প্রশ্নোত্তর নিতে পারবো না, মৌলিক কথাগুলি চলে আসছে। মামলা করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের তাবলীগ জামাতটা হবে কিনা? ইজতেমা অবশ্যই হবে ইনশাআল্লাহ। সাতপন্থীদের ইজতেমা হবে কিনা? সাতপন্থীদের ইজতেমা হওয়ার মতো এখন আর কোনো অবকাশ নেই, এখন কোনো অবকাশ নেই। আমরা মনে করছি যে এই গতকালকের ঘটনার পরে আর তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি। এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। সরকার যদি তাদেরকে সহযোগিতা করে ইজতেমা করার ব্যাপারে, আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। আমরা আশা করি যে সরকার এই ধরনের ভুল করবে না। আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু অনেক ইসলামিক দল আছে, যে যার অনুসারী তার মাহফিল কিংবা জলসায় যায়। এখানে যদি ছাদ সাহেব আসে তার অনুসারীরা যাবে, আপনার এখানে তো মূল দ্বন্দ্বটা যে সে আসতে পারবে না এটা নিয়ে, তো সেখানে আপনাদের আসলে এখানে বিষয়টা হলো যে এখানে ইজতেমার মাঠ কাকরাইল মসজিদ এটা নির্দিষ্ট একটা কাজের জন্য বরাদ্দ, সেটা হলো তবলিগের কাজ। তো তবলিগের কাজটা কিভাবে হবে সেটার একটা রূপরেখা রয়েছে, সেই রূপরেখার মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। এখন যদি অন্য একটা সংগঠন এসে কাকরাইলে দাবি করে, আজকে যদি খেলাফত মজলিস অথবা হেফাজতে ইসলাম অথবা জামাতে ইসলাম যে দাবি করে যে আমরা টঙ্গী মাঠে ইজতেমা করব, কেউ দিবে না। কাজেই সেখানে টঙ্গী ইজতেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই দুটো সরকারিভাবে একটা বিশেষ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সকল আলেমরা একসাথে একযোগে এটা মনে করে যে আসলে মূলত তারা তবলিগ জামাতের নামে যেই কাজ তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা আর তবলিগের এই কাজ জায়গাগুলো ব্যবহার করার নৈতিক অধিকার রাখে না। জি, আমি বলেছি, আমার কথার জবাব দিয়েছি আপনার কথা। ভাই আমি এই যে তাবলীগের যে বিষয়টা, এটা একটু মোর দেন পলিটিক্স হিসেবে মানুষ দেখে, এটা ধর্মীয় এখানে একটা ভাবগাম্ভীর্য আছে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আপনারা কি এই যে এক পক্ষ আরেক পক্ষ আমাদের কাছে মানে এই সাউন্ড লাইক যে একটু পলিটিক্যাল বক্তব্যের মতো হয়ে যাচ্ছে একটা বিষয়, আর আপনি কি মানে একটা পন্থা বাদ দিতে পারেন সবাইকে? দেশবাসী খুব বিরক্ত যে এই ঘটনা কেন ঘটবে, যে সমাধানটা কিভাবে হতে পারে? তো সমাধানের তো বিষয়টা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছিল এবং সেখানে এক পক্ষ এখানে তারা ভায়োলেশন করেছে, কাজী দায় সম্পূর্ণ তাদের। কাজী আমি আর এই বিষয়ে আর লম্বা করতে পারতেছি না। জি, মামলার জন্য প্রক্রিয়া চলছে এবং আমরা আশা করছি যে আজকের মধ্যে ইনশাল্লাহ মামলা দায়ের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখানে উপস্থিত মুরব্বীরা, আমার সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের যে 4 জন ভাই গত রাত্রে যে শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, তাদের কবর আযাব মাফ করে এবং তাদের জন্য দুজকের আগুন যেন হারাম করে দেয়, এবং যারা আহত হয়েছে তাদের খুব তাড়াতাড়ি যেন তারা আরোগ্য লাভ করে, এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। এবং তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা তা অবশ্যই নিব। এখানে মামুনুল হক ভাই পুরা সব কিছুরই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। এখানে আমার কাছে কিন্তু ওইরকম কোনো
প্রশ্ন নাই, তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তারিখ ঘোষণা করেছেন স্যার নভেম্বরে, তাহলে ওনারা যেহেতু চাচ্ছেন না সাতপন্থীরা ইসলামের অংশ নিক, তাহলে সেক্ষেত্রে এই তারিখের কি হবে না নাম্বার 1 উনি আজকের মধ্যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের শোনো, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরাই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তারিখের বিষয় স্যার সাতপন্থীরা করতে পারবে কিনা? সাতপন্থীদের তাবলীগ জামাত করতে মানে ইজতেমা করতে পারবে কিনা? তাবলীগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হতে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। আপনার সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান, সরকার টাইম বলবো তো ভাইয়ের আলোচনা করবো। হ্যাঁ, সরকারের অবস্থান কি এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। বলেছেন আপনারা- থ্যাংক ইউ।